আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার ষষ্ঠ শ্রেণীর প্রথম পরীক্ষায় মূল্যায়ন 2026-এর ভূগোল বিষয়ের যে 3 দাগের প্রশ্নপত্রটি রয়েছে, অর্থাৎ বারাসাত কালীকৃষ্ণ গার্লস হাই স্কুল এইচএস বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। প্রথমে একেটা আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে আছে প্রাচীনকালে নাবিকরা উত্তর দিক ঠিক করতেন, এটা হবে ধ্রুব তারা পর্যবেক্ষণের মাধ্যমে। এরপরে দুইটা আছে কোন গ্রহের অভিকর্ষজ বল সবচেয়ে বেশি, এটা হবে বৃহস্পতি। এরপরে তিনটা আছে পৃথিবীর নিরীক্ষীয় ব্যাস মেরু ব্যাস অপেক্ষা, এটা হবে 42 কিমি বেশি। এরপরে চারিটা আছে সূর্য উদয়ের আগের সময়কে বলে, এটা হবে উষা। এরপরে পাঁচে আছে 1519 খ্রিস্টাব্দে যে পর্তুগিজ ভূপর্যটক জাহাজ নিয়ে ভূ পরিক্রমায় বেরিয়েছিলেন তিনি হলেন, এটা হবে ম্যাগেলান। এরপরে ছয়টা আছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো, এটা হবে কন্যাকুমারিকা। এরপরে দুই দাগে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো চারটি। একইটা আছে 1956 সালে ভারতের রাজ্য ভাগ করার প্রধান ভিত্তি ছিল, এটা হবে ভাষা। এরপরে দুই আছে ভারতের বৃহত্তম রাজ্য হলো, এটা হবে রাজস্থান। এরপর তিনে আছে কারাকোরাম পর্বতের, এটা হবে গর্ডেন ওয়েস্টার্ন ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ। এরপরে চারে আছে শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝে সংকীর্ণ উপত্যকাকে দুন বলে। এরপরে পাঁচে তিন দিক জল দ্বারা বেষ্টিত স্থলভাগকে যাবে উপদ্বীপ বলে। এরপরে তিনে দাগে আছে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একে আছে ভারতের দুটি রাজ্যের নাম লেখো যার মধ্য দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত, এটি হবে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা। এছাড়া অন্যান্য রাজ্যগুলি আছে, আমি দুটি বলে দিলাম। এরপরে দুই আছে গিরিপথ কাকে বলে, উদাহরণ দাও। এর উত্তরটি হলো দুটি পর্বতের বা গিরির মাঝে প্রাকৃতিকভাবে তৈরি হওয়া সংকীর্ণ পথকে গিরিপথ বলে, উদাহরণ বানিহাল, জজিলা, নাথুলা প্রভৃতি। এরপর এটা হচ্ছে তিনে হিমালয় পার্বত্য অঞ্চলে জনবসতি কম হওয়ার দুটি কারণ লেখো। এর উত্তরটি হলো, এটা বলেছে হিমালয় পার্বত্য অঞ্চলে, আর এখানটা আমি পার্বত্য অঞ্চল থেকে বলে দিচ্ছি, তোমরা এভাবে লিখে দেবে। এক হচ্ছে অনুন্নত যাতায়াত ব্যবস্থা, পার্বত্য অঞ্চল অসমতল এবড়ো খেবড়ো হওয়ায় সড়কপথ রেলপথ সহজে তৈরি করা যায় না, তাই যাতায়াত ব্যবস্থা ভালো নয়, তাই জনবসতি কম। এরপর দুইটা লিখবে যে কৃষি জমির অভাব, পার্বত্য অঞ্চলে বিশাল আয়তনের কৃষি জমি পাওয়া যায় না, আবার মাটিও অনুর্বর কাঁকরময় পাথরে, ফলে চাষবাস ভালো হয় না, তাই জনবসতি কম। এছাড়া হচ্ছে শিল্পের অভাব, প্রচণ্ড ঠান্ডা, এগুলো তোমরা বলে দিতে পারো। এরপরে চারে দাগে আছে নিচে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। একে আছে গ্রহ ও নক্ষত্রের মধ্যে পার্থক্য লেখো। এর উত্তরটি হলো নক্ষত্র গ্রহ। প্রথমে যেটা আছে বিষয়, একে আছে আলো ও তাপ। নক্ষত্রদের নিজস্ব আলো ও তাপ আছে, গ্রহদের নিজস্ব আলো ও তাপ নেই, এরা নক্ষত্রদের আলোয় আলোকিত ও উত্তপ্ত হয়। এরপর যেটা আছে আলোর প্রকৃতি, নক্ষত্ররা আকাশে মিটমিট করে জ্বলে, গ্রহদের আলো স্থির। এরপর এটা আছে তিনি পারিপার্শ্বিক দূরত্ব, নক্ষত্রদের পরস্পরের দূরত্ব সবসময় একই থাকে, গ্রহরা নক্ষত্রে পরিক্রমণ করে বলে গ্রহদের নিজেদের মধ্যে দূরত্বের হ্রাস বৃদ্ধি ঘটে। এরপর যেটা হচ্ছে চারে গাঠনিক তারতম্য, নক্ষত্র জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড, গ্রহ কঠিন ঘনবস্তু। এরপরে এটা হচ্ছে ক্ষেত্রমান, নক্ষত্রগুলি ক্ষেত্রমানে অনেক বড়, গ্রহগুলি ক্ষেত্রমানে নক্ষত্রদের তুলনায় ক্ষুদ্র। এরপরে আছে আকৃতি, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে নক্ষত্রদের আলো বিন্দুর মতো দেখায়, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলে গ্রহগুলি গোলাকার দেখায়। এরপর হচ্ছে কক্ষপথ, নক্ষত্রদের নিজস্ব কক্ষপথের পরিধি অতি বিশাল, গ্রহরা নিকটবর্তী নক্ষত্রদের পরিক্রমণ করে বলে এদের কক্ষপথের পরিধি অনেক ছোট।
এরপরে দুইটা হচ্ছে অক্ষরেখা তিনটি বৈশিষ্ট্য লেখো। এর উত্তরটি হলো এই যে অক্ষরেখা বা সমঅক্ষরেখা বৈশিষ্ট্যগুলি হলো, এক হচ্ছে পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত, অক্ষরেখাগুলি পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। দুই আকৃতি, অক্ষরেখাগুলি প্রত্যেকেই পূর্ণবৃত্ত। তিন মান, অক্ষরেখার সর্বনিম্ন মান 0 ডিগ্রি এবং সর্বোচ্চ মান 90 ডিগ্রি। এরপরে হচ্ছে সমান্তরাল অবস্থান, প্রত্যেকটি অক্ষরেখা নিরক্ষরেখার সমান্তরালে অবস্থিত, সেই জন্য একই অক্ষরেখায় অবস্থিত যে কোনো স্থান থেকে নিরক্ষরেখার দূরত্ব সর্বদা সমান থাকে। এরপরে পাঁচটা হচ্ছে পরিধি, অক্ষরেখাগুলির পরিধি নিরক্ষরেখা থেকে মেরুবিন্দুদ্বয়ের দিকে ক্রমশ ছোট হতে হতে অবশেষে দুই মেরুতে দুটি বিন্দুতে পরিণত হয়, অর্থাৎ অক্ষরেখাগুলির পরিধি সমান নয়। এরপর আছে অক্ষাংশ, একই সমঅক্ষরেখায় অবস্থিত পৃথিবীর সমস্ত স্থানের অক্ষাংশ সমান। এরপর আছে সাথে মধ্যবর্তী দূরত্ব, অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল হওয়ায় যে কোনো দুটি অক্ষরেখার মধ্যবর্তী দূরত্ব সর্বদা সমান হয়। এরপরে যেটা আছে তিনে দাগে, ভারতকে নদীমাতৃক দেশ বলা হয় কেন? এর উত্তরটি হলো, সারা ভারতবর্ষ জুড়ে ছোট বড় অসংখ্য নদ নদী জালের মতো বিস্তার লাভ করেছে। এই নদীগুলি জনজীবনে, কৃষিকার্যে, শিল্পে, যাতায়াত ব্যবস্থায়, মৎস্য সংগ্রহে, জলবিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে। উত্তর দিকে গঙ্গা, ব্রহ্মপুত্র এবং সিন্ধুর মতো গুরুত্বপূর্ণ নদীগুলি যেমন উত্তরের সমভূমি অঞ্চলের সমৃদ্ধিতে সাহায্য করেছে, তেমনি দক্ষিণে গোদাবরী, কৃষ্ণা, কাবেরী দক্ষিণ ভারতকে সমৃদ্ধ করে তুলেছে। মা যেমন তার সন্তানকে লালন পালন করেন, তেমনি এই নদীগুলিও বিভিন্নভাবে ভারতের মানুষের জীবন ধারণের সহায়ক হয়ে ওঠে। তাই নদীকে মাতা জ্ঞান করে ভারতকে নদীমাতৃক দেশ বলা হয়। এরপরে পাঁচে দাগে আছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। এর একটা হচ্ছে সিন্ধু নদের গতিপথ বর্ণনা করো। এর উত্তরটি হলো, 2880 কিমি দীর্ঘ সিন্ধু নদের মাত্র 709 কিমি ভারতে অবস্থিত উৎস তিব্বতের মানস সরোবরের নিকট কৈলাস পর্বতের সিনকাবাব হিমবাহ গতিপথ উৎস থেকে উত্তর পূর্বে প্রবাহিত হয়ে ভারতে প্রবেশ করেছে, জম্মু ও কাশ্মীরের উপর দিয়ে প্রবাহিত হয়ে নাঙ্গা পর্বতের কাছে দক্ষিণে বেঁকে পাকিস্তানে প্রবেশ করেছে। এরপর যেটা হচ্ছে উপনদী, শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা এই উপনদীগুলি পাঞ্জাব, হিমাচল প্রদেশ ও জম্মু কাশ্মীরের উপর দিয়ে প্রবাহিত হয়ে পাকিস্তানে গিয়ে সিন্ধু নদীর সঙ্গে মিলিত হয়েছে। এরপর যেটা হচ্ছে মোহনা, পাকিস্তানের উপর দিয়ে দক্ষিণ পশ্চিমে প্রবাহিত হয়ে আরব সাগরে পতিত হয়েছে। এরপর যেটা হচ্ছে শহরের অবস্থান, শ্রীনগর, লেহ প্রভৃতি। এরপরে দুইটা হচ্ছে ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ করে যে কোনো একটি বিভাগের সম্পর্কে বর্ণনা করো। এর উত্তরটি হলো, ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত 5টি ভাগে ভাগ করা হয়, যেমন 1 উত্তরে পার্বত্য অঞ্চল, 2 উত্তরে নদী গঠিত সমভূমি অঞ্চল, 3 উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, 4 পশ্চিমের মরুভূমি অঞ্চল এবং 5 উপকূলের সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ। এখান থেকে যে কোনো একটি বলে দেব। এখানে তোমাদের আছে উত্তরে নদী গঠিত সমভূমি অঞ্চল। প্রথমে এটা হচ্ছে অবস্থান, উত্তরের হিমালয় পার্বত্য অঞ্চল ও দক্ষিণে উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের মাঝখানে এই সমভূমি অঞ্চল অবস্থিত। উৎপত্তি সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং তাদের বিভিন্ন উপনদী ও শাখা নদী হিমালয় পার্বত্য অঞ্চল থেকে নুড়ে, কাঁকর, পলি, বালি এনে এই বৃহত্তম সমভূমি সৃষ্টি করেছে। এরপর যেটা হচ্ছে শ্রেণী বিভাগ, 3 প্রকার। এক হচ্ছে সিন্ধুর উপনদী শতদ্রু দ্বারা গঠিত পাঞ্জাব ও হরিয়ানার
শতদ্রু সমভূমি, 2 হচ্ছে গঙ্গা নদী দ্বারা গঠিত উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সমভূমি, 3 ব্রহ্মপুত্র নদ দ্বারা গঠিত অসমের সমভূমি। এরপর যেটা হচ্ছে বৈশিষ্ট্য, উত্তরের এই সমভূমির ভূ প্রকৃতি অত্যন্ত সমতল, এই সমভূমির গড় উচ্চতা 300 মিটার। এই সমভূমির নদী গঠিত পলি মৃত্তিকা খুবই উর্বর, তাই কৃষিকাজ খুব ভালো হয়। সমতল ভূমি হওয়ায় যাতায়াত ব্যবস্থা উন্নত এবং বহু শিল্পের বিকাশ ঘটেছে। এরপর 5টা হচ্ছে এই সমভূমি অঞ্চল অত্যন্ত জনবহুল। এরপর এটা হচ্ছে 3 দাগিয়ে চাঁদের পরিবেশ সম্পর্কে চন্দ্র অভিযানকারী দলের অভিজ্ঞতা বিবরণ দাও। এর উত্তরটি হলো এই যে চাঁদের পরিবেশ, এটাই বলে দেব। প্রথমে হচ্ছে কম অভিকর্ষজ শক্তি। পৃথিবীর অভিকর্ষজ শক্তির মাত্র 6 ভাগের 1 ভাগ হলো চাঁদের অভিকর্ষজ শক্তি, তাই একজন মানুষ খুব সহজেই চাঁদে 20/22 ফুট লাফাতে পারে। এরপর যেটা হচ্ছে ভূমিরূপ, চাঁদের ভূমিরূপ অত্যন্ত রুক্ষ প্রকৃতির। চন্দ্রপৃষ্ঠে রয়েছে পুরো ধুলোর স্তর এবং তার উপর ছড়িয়ে রয়েছে ছোট বড় নানা পাথরের টুকরো। চন্দ্রপৃষ্ঠে অসংখ্য ছোট বড় গর্ত, খাত এবং পাহাড় লক্ষণীয়। চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে রয়েছে একটি বিশাল গর্ত অ্যাটকেন, যার ব্যাস প্রায় 2500 কিমি। বিজ্ঞানীদের মতে এই গর্তটি সৌরজগতের মধ্যে অন্যতম বৃহত্তম গর্ত। গর্তটির গভীরতা প্রায় 12 কিমি, যা চাঁদের পৃষ্ঠদেশের গভীরতম অংশ। চাঁদের উল্কাপাতের ফলে এই জাতীয় অসংখ্য গর্ত যেমন ক্লেভিয়াস, ইমব্রিয়ান, ক্রিসিয়াম ইত্যাদি সৃষ্টি হয়েছে। চাঁদের সর্বোচ্চ পর্বত লিবনিৎজ, এর উচ্চতা 11,000 মিটারের বেশি। এরপর 3টা হচ্ছে বায়ুমণ্ডলহীনতা। চাঁদের অভিকর্ষজ শক্তির কম বলে সুগঠিত বায়ুমণ্ডল নেই, ফলে একমাত্র উষ্ণতা ছাড়া আবহাওয়ার অন্য কোনো উপাদান বিরাজ করে না। দিনের বেলাতেও চাঁদে আকাশ অন্ধকার ঢেকে থাকে বায়ুমণ্ডল না থাকার জন্য। এরপর যেটা হচ্ছে উষ্ণতা, চাঁদের দিনের উষ্ণতা খুব বেশি, প্রায় 117 ডিগ্রি সেলসিয়াস, আবার রাতের উষ্ণতা খুব কম, প্রায় -150 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায়। এরপর যেটা হচ্ছে 5 নিস্তব্ধতা। বায়ু শূন্য বলে চাঁদে কোনো শব্দ শোনা যায় না, কথা শোনার জন্য বেতার যন্ত্রের প্রয়োজন হয়। এরপর 6 যেটা হচ্ছে প্রাণহীনতা। বায়ুমণ্ডল ও জলের অভাবে চাঁদ প্রাণহীন অবস্থায় রয়েছে। তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ে যে 3 দাগের প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম। আর ভিডিওটি শেষ করার আগে বলে দিই, তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবে।